শুভ নববর্ষ সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেকদিন পরে আবার এক জায়গায় মিলিত হলাম। তা আমরা আগে কথা দিয়েছিলাম যে আমরা অর্গানো মেডিসিনটা নিয়ে আলোচনা করব, আর সে সঙ্গে যদিও আমাদের সিলেবাসের মধ্যে ছিল না, কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে, তাই আমরা প্র্যাকটিস অফ মেডিসিনটা শুরু করব। তা প্র্যাকটিস অফ মেডিসিনে তো প্রচুর রোগ রয়েছে, সবগুলো আমরা আলোচনা করতে পারবো না। আমরা মোটামুটি কারেন্ট টপিক্সের উপর যে সমস্ত ডিজিজগুলো আছে, যেগুলো সচরাচর দেখা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে শুরু করছি, নতুন বছরের নতুন জিনিস। সেটা হচ্ছে আমরা তো প্র্যাকটিস করব। তা প্র্যাকটিস করতে গেলে আমরা আগের দিন আলোচনা করেছিলাম এর আগে যে আমরা পোটেন্সি নিয়ে কখন কোন পোটেন্সিটা ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ দেখা যায়। সেই ওষুধ দেওয়ার পরে যে অবজারভেশন গুলো, সেই অবজারভেশনের কিছু আমরা দেখি। ওষুধ খাওয়ার পরে কিছু অ্যাগ্রাভেশন হয়, কিছু ওষুধ খাওয়ার পরে দেখা যায় যে কমে যাচ্ছে, আবার হচ্ছে। এই যে ওষুধ প্রয়োগের পরে যে অবজারভেশন, এই অবজারভেশন গুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তা আপনারা মহামতি কেন্টের নাম শুনেছেন। কেন্টের একটা ফিলোসফি হোমিওপ্যাথিতে প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে কেন্ট ফিলোসফি। কেন্ট ফিলোসফি থেকে আমরা একটা টপিকস আলোচনা করব আজকে। সেটা হচ্ছে কেন্টের 12 অবজারভেশন, 12টা অবজারভেশন। এই 12টা অবজারভেশনের মধ্যে আমরা এই 12 অবজারভেশনের মধ্যে আমরা আলোচনা করব। তা এই 12 অবজারভেশন 12টা অবজারভেশন, এই 12টা অবজারভেশনে আমরা কি কি লক্ষণ পাবো, কি কি সুবিধা দেখে আমরা কি চিন্তা ভাবনা করব, সেটা নিয়ে আমরা আজকে আলোচনাটা করব। তা ফার্স্ট অবজারভেশন, কেন্টের যে 12 অবজারভেশনের প্রথম অবজারভেশনটা হচ্ছে ওষুধ খাওয়ার পরে দেখা যায় prolonged aggravation followed by final decline of the patient। অর্থাৎ ওষুধ খাওয়ার পরে আমরা যেটা বলি যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন, সেই অ্যাগ্রাভেশনটা কন্টিনিউ চলতে থাকে, প্রলং দীর্ঘায়িত, যে অ্যাগ্রাভেশনটা দীর্ঘায়িত হয়, and সেটা ফলোড বাই ফাইনাল ডিক্লিনেশন অফ দ্য পেশেন্ট। এবং অ্যাগ্রাভেশনটা চলতে থাকে, তার কোন রকম রেজাল্ট পাওয়া যায় না। এরকম যদি আমরা কোন রোগীর ক্ষেত্রে দেখতে পাই, তাহলে আমরা কি চিন্তা ভাবনা করব? সেটা হচ্ছে প্রগনোসিস। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের যে প্রগনোসিস ইজ ভেরি ব্যাড, এটা হবে খুব খারাপ বিষয়। prolonged aggravation with final and slow improvement। prolonged aggravation হচ্ছে ধারাবাহিকভাবে অ্যাগ্রাভেশন হয়েই যাচ্ছে, সেই সঙ্গে ফাইনালি চূড়ান্ত অবস্থায় দেখা গেল যে স্লো ইমপ্রুভমেন্ট, সামান্য একটু ইমপ্রুভমেন্ট হলো। তা সেক্ষেত্রে কি হচ্ছে, কি অনুমান করতে পারবো আমরা? ইনফারেন্স, আমরা অনুমান করব যে কেস হ্যাজ টেকেন অ্যান ইনকুরেবল ডিরেকশন and irreversible change has taken place and the medicine given was too deep। অর্থাৎ এরকম যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা ভাববো যে the case is taken is
অ্যান্ড ইনকিউরেবল ডিরেকশন, এটা আরোগ্য হবে না। ইনভার্সিবল চেঞ্জ, অপরিবর্তন, কোন পরিবর্তন হচ্ছে না, হ্যাজ টেকেন প্লেস অ্যান্ড দি মেডিসিন গিভেন ওয়াজ টু ডিপ। এই ওষুধটা খুব গভীর ক্রিয়া ছিল। তবে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? হোয়াট টু ডু? আমাদের করণীয়টা কি? গিভ মেডিসিন ইন মোর দেন 30 পোটেন্সি। সেই ক্ষেত্রে আমাদের ওষুধটা দিতে হবে মোর দেন 30 পোটেন্সি, 30% পোটেন্সির উপরে দিতে হবে, 30 পোটেন্সির উপরে দিতে হবে। তাহলে কি হলো? ফার্স্ট অবজারভেশনে আমরা কি দেখতে পেলাম? prolonged aggravation followed by final decline of the patient, অর্থাৎ অ্যাগ্রাভেশন, ওষুধ দেওয়ার পরে অ্যাগ্রাভেশনটা চলছে, prolonged aggravation and follow কিসের? ফাইনাল ডিক্লিন, অস্বীকার, মানে চূড়ান্ত অবস্থায় যেটা হলো সেটা কোনো রেজাল্ট হলো না অফ দি পেশেন্ট। পেশেন্টের অ্যাগ্রাভেশন হয়েই যাচ্ছে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। এরকম অবস্থা হচ্ছে আমাদের ফার্স্ট মানে অবজারভেশনে। আমরা কি দেখব? প্রগনোসিস হচ্ছে ভেরি ব্যাড। এই ক্ষেত্রে আমাদের যে রোগ নির্ণয় সেটা হচ্ছে ভেরি ব্যাড, খারাপ। আর তার সেই ক্ষেত্রে আমরা কি অনুমান করব? দি কেস হ্যাজ টেকেন অ্যান ইনকিউরেবল, অর্থাৎ এই কেসটা আরোগ্য হবে না। হ্যাঁ, ইনকিউরেবল। আর কি হচ্ছে? অপরিবর্তন থাকছে, কোন রকম চেঞ্জ হচ্ছে না। হ্যাজ টেকেন প্লেস অ্যান্ড দি মেডিসিন গিভেন ওয়াজ টু ডিপ, সেখানে মেডিসিনটা যে ক্রিয়া সেটা খুব ডিপ। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে গিভ মেডিসিন ইজ নট মোর দ্যান 30 পোটেন্সি, 30 পোটেন্সির উপরে সেখানে আমাদের ওষুধটা দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে সেকেন্ড অবজারভেশন। সেকেন্ড অবজারভেশনে আমরা কি দেখতে পাচ্ছি? অর্থাৎ কেন্টের সেকেন্ড যে অবজারভেশন, prolonged aggravation followed by final decline of the patient. prolonged aggravation মানে যে অ্যাগ্রাভেশনটা হলো সেটা দীর্ঘায়িত, followed by final decline of the patient, অর্থাৎ চূড়ান্ত ভাবে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে প্রগনোসিস হচ্ছে গুড, অর্থাৎ যে আমাদের রোগ নির্ণয় সেটা আমরা মনে করতে পারি যে এটা একটা গুড কন্ডিশনে আছে। আর ইনফারেন্সে হচ্ছে দি কেস ওয়াজ বর্ডার লাইন অ্যান্ড ওয়াজ ভার্স অফ বিকামিং ইনকিউরেবল। সেই ক্ষেত্রে আমরা মনে করব যে এটা ইনকিউরেবল, আরোগ্য হবে না। দেয়ার ওয়াজ বিকামিং অফ মেক টিস্যু চেঞ্জ, সেক্ষেত্রে আমাদের যে অর্গান টিস্যু, সেল টিস্যু আছে, সেই টিস্যুগুলো, শরীরের যে টিস্যু, সেই টিস্যুগুলো চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে হোয়াট টু ডু? গিভ রেমেডি ইন মোর দ্যান 30 পোটেন্সি। সেক্ষেত্রে 30 পোটেন্সি উপরে ওষুধটা আমাদের দিতে হবে। আমরা এর মধ্যে একটু বলিনি, আমরা যে লিমিটেশন, পোটেন্সির যে লিমিটেশন, সেই লিমিটেশনে আমরা জানি লোয়ার পোটেন্সি কাকে বলা হয়? লোয়ার পোটেন্সি বলা হয় বিলো 30 পোটেন্সি। আর 30 পোটেন্সির উপরে গেলে আপ টু 200 পোটেন্সি, সেটা হচ্ছে মিডিল প্লেস। 200 উপরে গেলে সেটা হচ্ছে হায়ার পোটেন্সি। তা এই ক্ষেত্রে সেকেন্ড অবজারভেশনে আমরা কিন্তু
ওষুধটা 30 potencyর উপরে দিতে হবে। নেক্সট হচ্ছে থার্ড অবজারভেশন। থার্ড অবজারভেশনে উইক শর্ট অ্যান্ড স্ট্রং অ্যাগ্রাভেশন উইথ র্যাপিড ইমপ্রুভমেন্ট অফ পেশেন্ট। যদি আমরা ওষুধ দেওয়ার পরে দেখা যায় যে কুইক শর্ট অ্যান্ড স্ট্রং অ্যাগ্রাভেশন ওষুধ দেওয়ার পরপরই এবং খুব প্রচন্ড রকম ভাবে অ্যাগ্রাভেশন হয়, সেই ক্ষেত্রে উইথ র্যাপিড ইমপ্রুভমেন্ট এবং প্রচন্ড অ্যাগ্রাভেশনের পরে দেখা যায় দ্রুত উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে প্রগনোসিস হচ্ছে ভেরি গুড। এরকম অবস্থা যেটা হয় সেক্ষেত্রে প্রগনোসিস ভেরি গুড। আর ইনফারেন্সে হচ্ছে রেমেডি কারেক্ট, রিয়াকশন ভিগোরিয়াস ইমপ্রুভমেন্ট, মার্ক নো স্ট্রাকচারাল চেঞ্জ। তাহলে আমরা দেখছি থার্ড অবজারভেশন অনুযায়ী যদি আমাদের দেখা যায় আমাদের ওষুধ দেওয়ার পরে অর্থাৎ থার্ড অবজারভেশন যদি ফলো করা হয় তাহলে সেটা মনে হবে যে সেটা আইডিয়াল কিউরের দিকে যাচ্ছে, অর্থাৎ সঠিক ওষুধ নির্বাচন করা হয়েছে। তাহলে থার্ড অবজারভেশন কি বলছে? থার্ড অবজারভেশন হচ্ছে ওষুধ দেওয়ার পরে যদি দেখা যায় কুইক শর্ট অ্যান্ড স্ট্রং অ্যাগ্রাভেশন, শর্ট কুইক দ্রুত অল্প সময়ের মধ্যে এবং প্রচন্ড রকম অ্যাগ্রাভেশন যদি হয়, সেই ক্ষেত্রে আর সেই সাথে যদি আমরা দেখি উইথ র্যাপিড ইমপ্রুভমেন্ট দ্রুত আরোগ্য হচ্ছে, সেই ক্ষেত্রে পেশেন্টের দ্রুত আরোগ্য হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রগনোসিস হবে ভেরি গুড, ভেরি গুড। সেই ক্ষেত্রে কি অনুমান করা হবে? ইনফারেন্স রেমেডি কারেক্ট। আমরা যে ওষুধটা প্রয়োগ করেছি সেটা কারেক্ট মেডিসিন। ভাইগেরিয়াস ইমপ্রুভমেন্ট মার্ক, অর্থাৎ এটা ইমপ্রুভমেন্ট হবে, মার্ক নো স্ট্রাকচারাল চেঞ্জ, সেল টিস্যু কোন রকম অর্গানিক কোন পরিবর্তন হবে না। সেক্ষেত্রে কি হবে? হোয়াট টু ডু? সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? নট টু ডিস্টার্ব দ্য অ্যাকশন অব দ্য মেডিসিন, অর্থাৎ আমাদের ওষুধ সঠিক প্রয়োগ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা মেডিসিনের ক্রিয়াকে কোন রকম ডিস্টার্ব করব না, অর্থাৎ আর কোন ওষুধ দেব না। তাহলে নট টু ডিস্টার্ব দ্য অ্যাকশন অব দ্য মেডিসিন, মেডিসিনের অ্যাকশনটাকে কোন রকম বাধা সৃষ্টি করব না। এবার আসা যাক ফোর্থ অবজারভেশন। ফোর্থ অবজারভেশনে নো অ্যাগ্রাভেশন উইথ রিকভারি অব দ্য পেশেন্ট, নো অ্যাগ্রাভেশন উইথ রিকভারি অব দ্য পেশেন্ট, কোনো অ্যাগ্রাভেশনই হলো না। সেই ক্ষেত্রে কি হচ্ছে? প্রগনোসিস হচ্ছে গুড ইন অ্যাকুইট বাট ডাউট ক্রনিক কেসেস, অর্থাৎ আমরা সেক্ষেত্রে কিন্তু একটা গুড সাইন রয়েছে। কোন ক্ষেত্রে গুড সাইন? সেটা হচ্ছে অ্যাকুইট কেসে, গুড ইন অ্যাকুইট বা ডাউট ক্রনিক কেসেস, অর্থাৎ ক্রনিক কেস যেটা পুরাতন রোগী, যেটা মাইজেমেটিক কারণে যে পুরাতন রোগগুলো হয়, যে আমাদের হোমিওপ্যাথি ভাষায় যাকে ক্রনিক ডিজিজ বলি, সেই ক্ষেত্রে গুড নয়, মানে একেবারে ব্যাডও নয়, সন্দেহজনক আছে, ডাউট ইন ক্রনিক ডিজিজ। আর এই ক্ষেত্রে কি অনুমান করা হবে? ইনফারেন্স হচ্ছে ইন this case the selection of the remedy
dose, potency are suitable, no pathological change present in disease is the functional level. অর্থাৎ আমরা প্যাথোলজিক্যাল যে চেঞ্জ, স্ট্রাকচারাল যে চেঞ্জ, যে অর্থাৎ সেল টিস্যু যে চেঞ্জ, সেই রকম কোন সেল টিস্যু কোনো চেঞ্জ হবে না। নেক্সট হচ্ছে ফোর্থ অবজারভেশন। ফোর্থ অবজারভেশন হচ্ছে amelioration comes first and aggravation comes after. আমরা যারা আপনারা প্র্যাকটিস করছেন, যারা ওষুধ প্রয়োগ করছেন, তারা ভালো বুঝতে পারবেন। অনেক সময় দেখা যায় ওষুধ খাওয়ার পরে কমে গেল, তারপরে হচ্ছে কি অ্যাগ্রাভেশনটা শুরু হলো, আস্তে 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 অ্যাগ্রাভেশনটা শুরু হলো। তা সেই ক্ষেত্রে প্রগনোসিস কি? প্রগনোসিস আনফেভারেবল, অর্থাৎ আমাদের ওষুধটা সঠিক প্রয়োগ করা হয়নি। তা সেই ক্ষেত্রে কি হবে? ইনফারেন্স হচ্ছে মেডিসিন প্রেসক্রাইব acted superficially and has palliated the case or the patient is incurable. সেক্ষেত্রে হয় প্যালিয়েশন হয়ে যাবে অথবা রোগটা আদৌ নিরাময় হবে না। সেই ক্ষেত্রে কি করণীয় আমাদের? হোয়াট টু ডু? আমরা কি করব সেই ক্ষেত্রে? রিকেস টেকিং অ্যান্ড প্রেসক্রাইব এ নিউ মেডিসিন। আমরা আবার নতুন করে তার কেস হিস্ট্রি নেব, কেস টেকিং করব এবং নতুন করে ওষুধ দেব। তাহলে পড়তে অবজারভেশনে আমরা দেখতে পাচ্ছি অ্যামিলেশনটা কামস ফার্স্ট অ্যান্ড অ্যাগ্রাভেশন কামস আফটার। যে ক্ষেত্রে ওষুধ দেওয়ার পরে প্রথমে কমে গেল, তারপরে আস্তে আস্তে বেড়ে গেল, সেই ক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে? রিকেস টেকিং অ্যান্ড প্রেসক্রাইব এ নিউ মেডিসিন। সেক্ষেত্রে আমরা নতুন করে কেস টেকিং করব এবং করে নতুন করে ওষুধ দেব। আচ্ছা, সিক্স অবজারভেশনে হচ্ছে টু শর্ট রিলিফ অফ দ্য সিমটমস। মানে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কমে গেল, টু শর্ট রিলিফ অফ দ্য সিমটমস। ওষুধ দেওয়ার সাথে সাথে খুব অল্প সময়ের মধ্যে কিছু রিলিফ হলো, এটা প্রগনোসিস হচ্ছে পোর। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। ইট প্রগনোসিস ইজ ভেরি পোর। আর ইনফারেন্সে হচ্ছে ইন দ্য কেস when there is too short relief of symptoms, the case should be examined and obstacle to cure should be found out. সেক্ষেত্রে কি হবে? আমাদের করণীয় কি? In case of when there is a short relief of symptoms, the case should be examined. সেই কেসটাকে আবার রিভিউ করতে হবে, and the obstacle to the cure should be found out. আমরা জানি যে আরোগ্যের পথে কিছু বাধা, আরোগ্যের পথে কিছু বাধা থাকে, obstacle to cure। সেই ক্ষেত্রে আমাদের অবজার্ভ করতে হবে, অবজার্ভ করে দেখতে হবে যে আরোগ্যের পথে কি কি বাধা আছে। In this case, the patient may have done something to erupt action of the remedy. সেখানে আমাদের দেখতে হবে, লক্ষ্য করে আমরা দেখতে পাবো যে সেখানে আরোগ্যের পথে কিছু বাধা আছে। আমরা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, ধরুন একটা হাঁপানি রোগী, আপনার ওষুধটা দিলেন, দেওয়ার পরে খুব অল্প সময়ে রিলিফ হলো,
কিন্তু পার্মানেন্ট কিওর হলো না। সেখানে আমরা বলছি অ্যাজ পার 6th অবজারভেশন, 6তম অবজারভেশন অনুযায়ী সেখানে আমরা খুঁজে বের করতে যে আরোগ্যের পথে কিছু বাধা। তবে হাঁপানির রোগীটা তার শর্ট রিলিফ হলো কিন্তু আরোগ্য হলো না। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে তার আরোগ্যের পথে বাধাটা কি। অনেক সময় আমরা দেখি যে লাংস গঠিত রোগে যারা ধূমপান করে তাদের কিছু আরোগ্যের পথে বাধা সৃষ্টি হয়। তা এরকম তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে তার এই ধরনের কিছু অভ্যাস আছে কিনা। এরকম অসংখ্য রোগ আছে আরোগ্যের পথে বাধা সৃষ্টি হয়। ধরুন একটা ইনফ্লুয়েঞ্জা রোগী, তার গা হাত পা ব্যথা আছে, সর্দি কাশি জ্বর আছে, আবার বৃষ্টিতেও ভিজে ভিজে কাজ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমার প্রপার মেডিসিন সিলেক্ট হলেও কাজ হবে না। সেখানে আমার আরোগ্যের পথে বাধা সেটাকে রিমুভ করতে হবে, অর্থাৎ তাকে বৃষ্টির মধ্যে ভেজা যাবে না। এই সমস্ত অনেক রোগের ক্ষেত্রে যখন আরোগ্যের পথে অনেক বাধা থাকে, সেই বাধাগুলো রিমুভ না করলে সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে না। If it's seen in the case of the chronic one, then is indicated that the pathology is set in and the prognosis would be bad. আর আমরা অনেক সময় প্যাথোলজিক্যাল টেস্টের পরে কিছু আরোগ্যের পথে বাধা অবজার্ভ করতে পারি, সেটা আমাদের লক্ষ্য করতে হবে। এই 6th অবজারভেশনে হোয়াট টু ডু, আমাদের করণীয় কি? রিপিট রেমেডি মোর ফ্রিকুয়েন্টলি ইন অ্যাকুইট ডিজিজ। সেখানে আমরা অ্যাকুইট কেসের ক্ষেত্রে ঘন ঘন রিপিটেড ডোজের ওষুধ দেব। নেক্সট আসা যাক 7th অবজারভেশন। 7th অবজারভেশনে full time evaluation of the symptoms yet no special relief to patient. Full time evaluation কমে গেছে, ফুল টাইম কমে গেছে of symptoms লক্ষণগুলো, yet no special relief to patient, কিন্তু স্পেশালি সে কোনো রিলিফ পায়নি। সেক্ষেত্রে প্রগনোসিস হচ্ছে পোর। প্রগনোসিস হচ্ছে পোর। Patient cannot be cured completely, he can be ameliorated to certain extent. অর্থাৎ সেক্ষেত্রে তার বাহ্যিকভাবে কিছুটা আরাম পেয়েছে, কিন্তু পেশেন্ট সম্পূর্ণ রকম সুস্থ হয়নি। এই ক্ষেত্রে ইনফারেন্স হচ্ছে is seen in latent condition। এক্ষেত্রে আমরা ল্যাটেন্ট কন্ডিশন বলতে সুপ্ত অবস্থা, অর্থাৎ ঘুমন্ত অবস্থা থাকে, or latent existence, অর্থাৎ ঘুমন্ত সুপ্ত অবস্থা বিদ্যমান থাকে, অর্গানিক কন্ডিশন, অর্থাৎ জৈব যে অবস্থাটা সেটা সুপ্ত অবস্থা থাকে। The improvement is at certain degree। এই ইমপ্রুভমেন্টটা একটা নির্দিষ্ট ডিগ্রিতে থাকে। এক্ষেত্রে আমাদের হোয়াট টু ডু, আমরা কি করব? পেশেন্ট ক্যান অনলি বি প্যালিয়েটিভ। এই ক্ষেত্রে আমরা যে অর্গানন অফ মেডিসিনের ভাষায় যাকে আমরা বলি আইডিয়াল কিউর, সে আইডিয়াল কিউরটা হবে না। আমরা জানি যে অ্যালোপ্যাথি বা অন্য সিস্টেমের চিকিৎসাগুলো প্যালিয়েশন হয়, কিন্তু আমরা এটা জানি না যে হোমিওপ্যাথিতেও অনেক সময় প্যালিয়েশন হয়। প্যালিয়েশন কথা মানে হচ্ছে রোগ চাপা দেওয়া, চাপা দেওয়া চিকিৎসা যাকে বলা হয়। তা সেই
হোমিওপ্যাথি ক্ষেত্রেও কিন্তু প্যালিয়েশন হয়। তাই এক্ষেত্রে হচ্ছে পেশেন্ট ক্যান অলওয়েজ বি প্যালিয়েটেড, অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে সেভেন্থ অবজারভেশনে যে রেজাল্টটা সেটা যাচ্ছে যে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হচ্ছে। নেক্সট হচ্ছে এইটা অবজারভেশন। সাম পেশেন্ট প্রুভ এভরি মেডিসিন, অর্থাৎ আমরা অনেক সময় ড্রাগ প্রুভিং করি। তো এই প্রসঙ্গে একটু বলে নেওয়া দরকার, যারা নতুন আছেন তারা জানেন কিনা জানি না, সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন গুলো প্রুভিং করা হয় হেলদি হিউম্যান বিইং এর উপরে। অর্থাৎ যদি কারো বুঝতে অসুবিধা হয় পরে একটু প্রশ্ন করে নেবেন। তা সেটা হচ্ছে যে অন্যান্য সিস্টেমে যে চিকিৎসা করা হয়, বিশেষ করে মডার্ন সায়েন্সে যে ড্রাগ প্রুভিং করা হয় সেগুলো ইতর প্রাণীর উপরে। আপনারা রিসেন্ট যেটা দেখতে পাচ্ছেন, আমাদের সারা বিশ্ব জুড়ে একটা মহামারী শুরু হয়ে গেছে সারা বিশ্বে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের ড্রাগ প্রুভিং চলছে ইমিউনিটি তৈরি করার জন্য, অর্থাৎ ভ্যাকসিন তৈরি করার জন্য বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন প্রান্তে পরীক্ষা চলছে। তা এই যে পরীক্ষাগুলো মডার্ন সায়েন্সের যে পরীক্ষা চলছে সেগুলো কিন্তু সবগুলি পরীক্ষা শুরু হয় ইতর প্রাণীর উপরে। তা পরবর্তীকালে ট্রায়াল যেগুলো চলছে সেগুলো মানুষের উপর প্রয়োগ করা হবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে যে প্রুভিং গুলো করা হয় সেগুলো কিন্তু ইতর প্রাণীর উপরে করা হয়। তেমনি আমাদের হোমিওপ্যাথিক যে ওষুধ আমরা যে মেটেরিয়া মেডিকা পড়ি, সেই মেটেরিয়া মেডিকাল লক্ষণগুলো আমরা কিভাবে পেয়েছি? এই মেটেরিয়া মেডিকাল লক্ষণগুলো পেয়েছি আমরা হেলদি হিউম্যান বিইং এর উপরে প্রয়োগ করে। তা এই হেলদি হিউম্যান বিইং এর প্রয়োগ করার সময় যে লক্ষণগুলো আমরা কালেক্ট করেছি, যেগুলো রেকর্ড করেছি, যেগুলো রেজিস্টার করেছি, সেটাই হচ্ছে মেটেরিয়া মেডিকা। সামগ্রিকভাবে সেটাই মেটেরিয়া মেডিকা। তা এইরকম ড্রাগ প্রুভিং এর সময় কিছু লক্ষণ দেখা যায়, অর্থাৎ সেটা হচ্ছে এই অবজারভেশন। সাম পেশেন্ট প্রুভ এভরি মেডিসিন, তারা তাদের দেহের উপরে প্রয়োগ করে প্রুভিং করে। তা সেই ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়, তার নাম হচ্ছে ইডিওসিনক্রেসি পেশেন্ট। ইডিওসিনক্রেসি, এই ড্রাগ প্রুভিং এর সময় এই ইডিওসিনক্রেসি একটা অদ্ভুত ধরনের লক্ষণ। মানে উদাহরণ হিসাবে আমরা বলি, মানে সেটা হচ্ছে যে আমরা দেখুন চাঁদের আলো আমরা সবাই ভালোবাসি, পছন্দ করি। এমন কিছু পেশেন্ট আছে চাঁদের আলো দেখলে সে অজ্ঞান হয়ে যায়। এরকম অদ্ভুত ধরনের কিছু লক্ষণ কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। তা এটাকে বলা হয় ইডিওসিনক্রেসি। তা এইটা অবজারভেশনে আমরা এইরকম ইডিওসিনক্রেসির সিমটমস গুলো পাই। তা এরকম ইডিওসিনক্রেসির ক্ষেত্রে আমরা কি করবো? হোয়াট টু ডু? আমরা কি করব? প্রেসক্রাইব দেন লো অর মডারেট পোটেন্সি। তাদের ক্ষেত্রে আমরা লো পোটেন্সির মেডিসিন গুলো দেব, আর না হলে মডারেট পোটেন্সি দেব। অর্থাৎ মাঝারি, মডারেট পোটেন্সি মানে মাঝারি শক্তি মাত্রা ওষুধ দেব। এবার আসা যাক
নাইন্থ পলিসি। নাইন্থ পলিসিতে হচ্ছে অ্যাকশন অফ মেডিসিন আপন প্রুভার। প্রুভার কাকে বলে? প্রুভার বলা হয়, কিছু বলছো? প্রুভার কাকে বলা হয়? অর্থাৎ আমরা বলেছি যে হেলদি হিউম্যান বিং এর উপরে যখন প্রুভিং করা হয় কোন ওষুধ, নতুন কোন ওষুধ, তাকে এই হেলদি হিউম্যান বিং এর উপরে যে প্রুভিং গুলো করা হয় তাকে বলা হয়, যাদের উপর প্রুভিং করা হয় তাকে বলা হয় প্রুভার। তাহলে নাইন্থ অবজারভেশনে দেখা যাচ্ছে অ্যাকশন অফ মেডিসিন আপন প্রুভার। প্রুভারদের উপরে যে মেডিসিন গুলো প্রয়োগ করা হয় সেটা হচ্ছে নাইন্থ অবজারভেশনে। 10th অবজারভেশনে হচ্ছে নিউ সিমটমস অ্যাপিয়ার। কথাকে বলছে বন্ধ করো, বন্ধ করো। নিউ সিমটমস অ্যাপিয়ার। নিউ সিমটমস অ্যাপিয়ার। নিউ সিমটম কি? আচ্ছা, 10th অবজারভেশনে কথা হচ্ছে, কোথা থেকে বন্ধ করতে হবে কথা, নাহলে ক্লাস থেকে বেরিয়ে যান। নিউ সিমটমস অ্যাপিয়ার, 10th অবজারভেশন। 10th অবজারভেশনে নিউ সিমটমস অ্যাপিয়ার, আর প্রগনোসিস হচ্ছে আনফেভারেবল, অর্থাৎ আনফেভারেবল। এক্ষেত্রে আমাদের এড়িয়ে চলতে হবে। ইনফারেন্স হচ্ছে অনুমান কি, মেডিসিন রং। এক্ষেত্রে যে আমরা ওষুধটা সিলেকশন করেছিলাম সেই ওষুধটা কিন্তু সঠিক ওষুধ হয়নি, এটা রং মেডিসিন। এই যে 10th অবজারভেশন, এটা কখন হয়? নন হোমিওপ্যাথিক ওষুধ যখন দেওয়া হয় টু দ্য কন্ডিশন। কখনো কখনো নন হোমিওপ্যাথিক্যালি ওষুধ দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের নিউ সিমটমস অ্যাপিয়ার করে, অর্থাৎ আমার মেডিসিন সিলেকশন সঠিক হয়নি। সেক্ষেত্রে কি করণীয়? হোয়াট টু ডু? ইফ নিউ সিমটমস আর নট serious, then it is wise to let them pass off. সেক্ষেত্রে আমাদের এড়িয়ে যেতে হবে, অর্থাৎ সেখান থেকে ওষুধ দেওয়া এড়িয়ে যেতে হবে। বাট if they are serious, then re-case taking is advised. আর সেই লক্ষণ যদি কখনো একটু বাড়াবাড়ি হয়, সেই ক্ষেত্রে আমাদের নতুন করে কেস টেকিং করতে হবে। ইউজ ওল্ড অ্যান্ড নিউ সিমটমস টু ডিসাইড অন মেডিসিন। সেক্ষেত্রে আমাদের ইউজ ওল্ড অ্যান্ড নিউ সিমটমস, অর্থাৎ আমাদের পুরনো যে লক্ষণ আমরা পেয়েছিলাম কেস টেকিং এর সময়, আবার নতুন যে লক্ষণ পেলাম, এগুলো মিলিয়ে মেডিসিনটা সিলেকশন করতে হবে। তাহলে আমাদের 10th অবজারভেশন গেল। এবার হচ্ছে 11th অবজারভেশন। when old symptoms reappear, অর্থাৎ আমরা ওষুধ প্রয়োগ করার পরে হয়তো দেখা গেল যে বহু পুরনো একটা লক্ষণ ছিল, সেই লক্ষণগুলো রিঅ্যাপিয়ার হয়েছে। অ্যাজ পার হ্যারিংস ল,
তবে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আরো একটু ক্লিয়ার করে বলি। ধরুন একটা পেশেন্ট, সে কোন স্কিন ডিজিজের, আমি ধরে নিলাম চুলকানি, 5টা দাগ, এক্সেমা, হাজা, এই ধরনের কিছু রোগী হয়তো 20 বছর আগে কি 15 বছর আগে সে সাফার করেছিল। অ্যালোপ্যাথি চিকিৎসা করে মলম টলম দিয়ে, ইঞ্জেকশন, ট্যাবলেট, ক্যাপসুল খেয়ে তার সেটা সেরে গেছে। 15 বছরের মধ্যে তার আর অ্যাপিয়ার হয়নি। এবার আপনার কাছে কোন একটা অন্য বিষয় নিয়ে এলো, আসার পরে আপনি তার কেস হিস্ট্রি তো যখন নিচ্ছেন, কেস রেকর্ড করছেন, তখন তো আপনার তার অতীতে কি হয়েছিল, বাবার কি হয়েছিল, মার কি হয়েছিল, তার ব্লাড রিলেটেড লোকজনের, আত্মীয় স্বজনদের কার কি হয়েছিল, সেই হিস্ট্রি নিচ্ছে। নিতে গিয়ে জানতে পারলেন যে তার 15-20 বছর আগে কোন একটা মারাত্মক স্কিন ডিজিজ হয়েছিল। সেটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করে, অর্থাৎ মলম, লোশন, ইঞ্জেকশন, ক্যাপসুল, ট্যাবলেট, এই সমস্ত খেয়ে সেরে গেছে, আর হয়নি। এবার তার বর্তমান অন্য উপসর্গ নিয়ে আসার পরে আপনি সেই হিস্ট্রি দেখে তাকে কোন অ্যান্টিসোরিক ওষুধ দিন, ডিফেক্টিং অ্যান্টিসোরিক ওষুধ দিলেন। দেওয়ার পরে দেখা গেল কিছুদিন পরে তার গায়ে আবার সাংঘাতিক রকম চুলকানি, পাতলা, মানে সে আগে যেরকম ছিল সেরকম ভাবে দেখা দিয়েছে। তা সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অ্যাজ পার হেরিংস ল, প্রগনোসিস ভেরি গুড। সেই ক্ষেত্রে আপনার মেডিসিনটা খুব সুন্দর সিলেকশন হয়েছে, এর প্রগনোসিস ভেরি গুড। ইনফারেন্স হচ্ছে দি পেশেন্ট ইজ অন রোড অফ রিকভারি, অর্থাৎ সে পেশেন্টটা ইজ অন রোড অফ রিকভারি, তার সম্পূর্ণ নিরাময় হওয়ার পথে চলছে। তাহলে আমরা যে অবজারভেশন গুলো দেখলাম, সেই ক্ষেত্রে 11th অবজারভেশনে আমরা সবচেয়ে গুড রেজাল্ট দেখছি, ভেরি গুড, দি পেশেন্ট ইজ অন রোড অফ রিকভারি। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? হোয়াট টু ডু? আমরা কি করব? If old symptoms present a repetition of dose is often necessary, অর্থাৎ এক্ষেত্রে আমাদের সেই পুরো মানে ওষুধ যে ডোজ, সেই ডোজটা আমাদের প্রায়শ রিপিটেশন করতে হচ্ছে, রিপিট করতে হবে। তাহলে আমরা দেখলাম যে কোন রোগ বহু আগে হয়েছিল, সেটা নতুন করে যদি রিঅ্যাপিয়ার হয় ওষুধ খাওয়ার পরে, তার প্রগনোসিস হচ্ছে ভেরি গুড, খুব ভালো। এবার আমাদের 10 থেকে 12 অবজারভেশনের মধ্যে লাস্ট যে অবজারভেশন, সেটা হচ্ছে 12 অবজারভেশন, সিমটমস টেক রং ডিরেকশন। আমরা একটা ওষুধ দেওয়ার পরে যে লক্ষণগুলো ফুটে উঠলো, সেটা হচ্ছে রং ডিরেকশনে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে? প্রগনোসিস হচ্ছে পোর, সে প্রগনোসিসটা ভালো নয়। ইনফারেন্স হচ্ছে রং মেডিসিন ওয়াজ গিভিং, সেখানে বুঝতে হবে যে আমার মেডিসিনটা রং মেডিসিন হয়েছে। হোয়াট টু ডু? সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে অ্যান্টিডোট ইমিডিয়েটলি, যত দ্রুত পারা যায় আমরা অ্যান্টিডোট মেডিসিন দেব। এবার অ্যান্টিডোট মেডিসিন আমরা কি করে পাবো? আপনাদের নোট পাঠিয়েছি, নোটের মধ্যে ড্রাগ রিলেশনও পাঠিয়েছিলাম আপনাদের ইমেল করে বা হোয়াটসঅ্যাপে, প্রথমত হোয়াটসঅ্যাপে নয়, ইমেল করে পাঠিয়েছিলাম। সেখানে ড্রাগ রিলেশন বলে একটা চ্যাপ্টার আছে, প্রায়
60-70 পাতার মতো হবে। সেখানে বহু ওষুধের, অজস্র ওষুধের, তার কমপ্লিমেন্টারি মেডিসিন, অ্যান্টিডোট মেডিসিন, অ্যানিমেল রিলেশন মেডিসিন, এই সমস্ত ড্রাগ রিলেশনে যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন। আর এত মেডিসিন মনে রাখা সম্ভব না, সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, বিশেষ করে ড্রাগ রিলেশন যে চ্যাপ্টারটা আছে ওটা একটু জেরক্স করে রাখবেন হাতের কাছে। হ্যাঁ, যখন কোনো পেশেন্টকে ওষুধ দেবেন ড্রাগ রিলেশনটা মিলিয়ে দেবেন। যদি ড্রাগ রিলেশন মেডিসিনটা মিলিয়ে না দেন, তাহলে যদি আপনার অ্যানিমিক্যাল রিলেশন পড়ে যায় মারাত্মক রকম ক্ষতি হতে পারে। সেই জন্য অন্তত অ্যানিমিক্যাল রিলেশনটা খুব কম সংখ্যক আছে, ওটা ইচ্ছে করলে আপনার চেষ্টা করলে মুখস্থ রাখতে পারেন, মুখস্থ করে নেওয়া ভালো। আর বাকিগুলো মনে রাখা সম্ভব না, অ্যান্টিডোট বা কমপ্লিমেন্টারি মেডিসিন এত মনে রাখা সম্ভব না, এগুলো চার্ট দেখে নিতে হবে। তাহলে আজকে আমরা আলোচনা যেটা করলাম কেন্টের 12 অবজারভেশন। আমি কেন্টের 12 অবজারভেশনটা নিয়ে এই জন্যই আজকে আলোচনা করলাম, যদিও এটা অনেক পরে আলোচনা করার বিষয় ছিল। আপনাদের মধ্যে অনেকেই কিছু রুগী টুগী দেখে থাকেন, এখন রুগী দেখতে গিয়ে ভুল ভ্রান্তি হতে পারে। সেই জন্য এই 12 অবজারভেশনটা যদি আপনার মোটামুটি আয়ত্তের মধ্যে থাকে তাহলে মারাত্মক ধরনের ভুলগুলো হবে না, সেগুলো মনে থাকবে। আর আমি আগামীকাল আপনাদের পারলে হোয়াটসঅ্যাপ কিংবা মেলে, সবারই ইমেল আইডি আমার কাছে আছে, আমি ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আপনারা এটা যত্ন করে রাখবেন এই 12 অবজারভেশনটা। আর আগামী দিন থেকে আমরা চেষ্টা করব অর্গানন অফ মেডিসিন